আচ্ছা, আজকে আমরা সামাজিক পরিবর্তন কোর্স নিয়ে আলোচনা করব। আর এর আগে আমরা কিন্তু সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি বা সামাজিক পরিবর্তন কিভাবে হয়ে থাকে এই ব্যাপারগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ, সামাজিক পরিবর্তনের কারণ আর হচ্ছে তোমার মার্ক্সের ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদী তত্ত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন থেকে আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ কি একটা জিনিস দেখো যে আমরা কি জানি যে সামাজিক পরিবর্তন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজের এক অবস্থা থেকে অন্য অবস্থায় ধাবিত হওয়াটাকে আমরা কি বলে থাকি, সামাজিক পরিবর্তন বলে থাকি। আবার অনেক সমাজ বিজ্ঞানী বলেছে সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর পরিবর্তন, মানে সমাজের কাঠামোগত যখন পরিবর্তন সূচিত হয় তখন সেটাকে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তন। দেখবো যে আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ কি। প্রথমে আসি যে আমরা যে সামাজিক পরিবর্তন হচ্ছে কি, এটা গতিশীল প্রক্রিয়া। আমরা কি জানি যে মানুষকে নিয়ে যেহেতু সমাজ গঠিত হয়, আর মানুষ কি সবসময় একই রকম একই অবস্থায় থাকে? নিশ্চয়ই না। মানুষের মধ্যে কি রয়েছে, যে এই পরিবর্তন রয়েছে। আর এই প্রক্রিয়াটা কিন্তু অলওয়েজ মানে গতিশীল, মানে কোনো সময় স্থির হয়ে থাকে না যে স্থিতিশীল একটা অবস্থার মধ্যে দিয়ে থাকে, ব্যাপারটা এরকম না, একটা গতিশীল প্রক্রিয়া। এই জন্য প্রথমেই বলা হচ্ছে সামাজিক পরিবর্তন একটা গতিশীল প্রক্রিয়া। দেখো, সামাজিক পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে, আবার কখনো সূক্ষ্মভাবে আর কখনো স্থূলভাবে পরিবর্তন ঘটছে। একটা জিনিস দেখো যে এই যে বর্তমান যে প্যান্ডামিক অবস্থা রয়েছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আসি আমরা যে এই সামাজিক পরিবর্তন হচ্ছে কি একটা গতিশীল প্রক্রিয়া। আমরা কি দেখেছি যে কখনো এই পরিবর্তনটা ছোট আকারে হয়ে থাকে, আবার কখনো কখনো সেটা বড় বা স্থূল আকার ধারণ করে থাকে। যেমন ধরো যে এই যে বর্তমান যে সামাজিক যে একটা মানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই একটা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, যে আমাদের মানে টোটাল যে লাইফস্টাইলে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে। আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিদিনের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা পরিবর্তন সূচিত হয়েছে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি যে একটা মানে বৃহৎ আকারে একটা সামাজিক পরিবর্তন সূচিত হয়েছে কোন একটা বিশেষ ঘটনাকে অবলম্বন করে। তারপরে হচ্ছে তোমার অনিবার্য পরিবর্তন, যেটা হচ্ছে তোমার আনঅ্যাভয়েডেবল চেঞ্জ। দেখো যে তোমার সামাজিক পরিবর্তনে একটি অনিবার্য এবং অবশ্যম্ভাবী বিষয়। কোনো সমাজ পরিবর্তন হয়নি বা হবে না এমনটি নয়। পৃথিবীতে আমরা কোনো সময় দেখতে পাবো না যে সমাজ পরিবর্তন হয়নি বা সেটা স্থির অবস্থায় ছিল বা এখনো ওই অবস্থায় আছে। ব্যাপারটা এরকম না, মানে এই ব্যাপারটা কি একদম অনিবার্য, ঘটবেই। এটা মানে কোনো বিকল্প নেই। কারণ কি সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থারও পরিবর্তন সূচিত হবে, এটা একদম অনিবার্য একটা ব্যাপার। কারণ পরিবর্তনশীলতা হচ্ছে কি একটি প্রাকৃতিক নিয়মের অন্তর্গত। আমরা কি জানি যে তোমার ঠিক 12 ঘন্টা পর পর কি হচ্ছে, দিন আবার রাত, এই যে পরিবর্তন সূচিত হচ্ছে, মানে কি যে একটা ন্যাচারাল যে সিস্টেম, যে 12 ঘন্টা পর সকাল হয়ে যাচ্ছে, 12 ঘন্টা পর আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে বা অন্ধকার নেমে আসতেছে। তো এটা কি একদম প্রতিনিয়তই ঘটতেছে, সব জায়গায় সব সময় ঘটতেছে। তার মানে কি যে তোমার এই পরিবর্তনের, সামাজিক পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে প্রকৃতির সাথে মিল রেখেই যে এই সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবেই। এই জন্যই কিন্তু তোমার আহ এই এই হেরাক্লিটাস বলেছিলেন কিন্তু একই নদীতে দুইবার গোসল করা সম্ভব নয়। এটা আমি তোমাদের আগের ক্লাসে এটা ব্যাখ্যা করেছিলাম যে এই ব্যাপারটা কেন তিনি বলেছেন। তারপরে হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন হচ্ছে সার্বজনীন, মানে কি যে সামাজিক পরিবর্তন একটি অবশ্যম্ভাবী বিষয় হিসেবে সর্বজনীনতাকে প্রকাশ করে থাকে। মানে কি সমস্ত সমাজেরই কিন্তু পরিবর্তন সূচিত হয়। দেখো, আমরা যদি এখন বলি যে এই কোভিড-19 এর জন্য কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থারই কিন্তু একটা পরিবর্তন সূচিত হয়েছে। যে ব্যক্তি কোনো সময় ধরো যে তোমার বাইরে থেকে গিয়ে একদম সাথে সাথে ফ্রেশ হতো না, সেই ব্যক্তি কি করতেছে যে বাসায় যাওয়ার পরেই সে ফ্রেশ হচ্ছে। তার মধ্যে এই পরিবর্তনটা চলে আসছে। একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেই কিন্তু এই পরিবর্তনটা আমাদের পরিলক্ষিত হয়। ইভেন পুরো সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন হচ্ছে অস্থায়ী। মানে কি যে তোমার যেহেতু পরিবর্তন একটা গতিশীল অবস্থা, তার মানে কি সেটা স্থায়িত্ব কিন্তু মানে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করে না। মানে সেটা কি হবে, যে পরিবর্তন হলেই কি পূর্ববর্তী অবস্থার মানে রূপান্তর ঘটে একটা নতুন অবস্থায়। তার মানে আমরা বলতে পারছি যে এই সামাজিক পরিবর্তন হচ্ছে একটা অস্থায়ী ব্যাপার। ৫ নম্বরে রয়েছে হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন সমাজের ব্যক্তিবর্গকে প্রভাবিত করে। আসলেই তাই। ধরো যে তোমার যখন সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন হবে, সমাজ যেহেতু মানুষের জন্যই গঠিত বা মানুষের দ্বারাই সমাজ গঠিত হয়েছে, তো সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন আসে তাহলে আমরা কি দেখতে পাবো? সেই পরিবর্তনের প্রভাবটা কিন্তু সমাজে বসবাসকারী যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের উপর অবশ্যই পড়বে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, খুব জটিল মনে হচ্ছে। এগুলা পড়েছিলে বাসায়? না স্যার। স্যার এখনো দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়নি। পড়তে হবে, বাসায় পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন হচ্ছে পরিকল্পিত অথবা অপরিকল্পিত ভাবে ঘটতে পারে। এখন একটা জিনিস দেখো, যে সবকিছুই কিন্তু যে সবসময় যে সিস্টেমেটিক ওয়েতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় কি হয় যে সিস্টেমের বাইরে গিয়েও কিন্তু অনেক ধরনের পরিবর্তন সূচিত হয়ে থাকে। এই জন্য সামাজিক এই পরিবর্তনটাকে কিন্তু বলা হচ্ছে যে পরিকল্পিত বা অপরিকল্পিত ভাবে হতে হতে পারে। যেমন ধরো যে কোনো একটা অঞ্চলের রাস্তাঘাট ঠিক করা হবে, সেটা হচ্ছে একটা কি পরিকল্পিত পরিবর্তন। আবার এই যে ধরো যে এখন এই যে প্যান্ডামিক সিচুয়েশন, এটা কি কোনো পরিকল্পিত পরিবর্তন বলতে পারবো আমরা সমাজ ব্যবস্থায়? এটা অপরিকল্পিত, হঠাৎ করে। ধরো তোমার যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তাহলে সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য ওই এলাকার মানুষের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের পরিবর্তন সূচিত হয়, যেটা আমরা অপরিকল্পিত পরিবর্তন বলে থাকি। মানে কি যে অনেক ধরনের পরিবর্তন আছে যেটা উপর আমাদের হাত থাকে না, সেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন অনেকগুলো কারণের ফলে সংগঠিত হয়ে থাকে। আমরা কি জানি যে একটা সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে, আবার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো কি করছে যে তারা নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করছে। তো দেখা যায় যে আমরা যখন পুরো সমাজ ব্যবস্থার যখন পরিবর্তন সূচিত হয়, তখনই কিন্তু আমরা সেটাকে সামাজিক পরিবর্তন বলে থাকি। তো তার মানে কি যে তোমার এই সামাজিক পরিবর্তনটা কোনো একক বিষয় বা একক কোনো উপাদানের জন্য পরিবর্তন হলেই সেটাকে আমরা সামাজিক পরিবর্তন বলতে পারি না। যখন সমগ্র সমাজ ব্যবস্থার মধ্যে এর প্রতিফলন দেখতে পাবো এবং সমগ্র সমাজ কাঠামোর যে একটা পরিবর্তন যখন আমরা দেখতে পাবো, তখন সেটাকে আমরা সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচনা করব। ধরো কোনো একটা অঞ্চলে কোনো একটা বিশেষ এলাকার মানুষের কোনো একটা ব্যাপারের পরিবর্তন সূচিত হলো, তখন তখন কি আমরা সেটাকে সামাজিক পরিবর্তন বলতে পারবো? না। কারণ হচ্ছে যে তোমার পুরো সমাজ কাঠামোর যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে সামাজিক পরিবর্তন বলতে পারবো। দেখো, সামাজিক বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কিত। আসলেই তাই, যে তোমরা সোশ্যালাইজেশন পড়েছো, তো সোশ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয়, একজন মানুষ পরিবার থেকে শিক্ষা লাভ শুরু করে এবং পরিবার থেকে শিক্ষা লাভ শুরু করে সে কিন্তু সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখনই সম্পৃক্ত হচ্ছে, তখনই সেখান থেকে কিছু না কিছু ব্যাপার শিখতেছে। সেটা পাড়া প্রতিবেশী বলতে পারি, তারপর হচ্ছে সামাজিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কথা বলতে পারি সেখান থেকে, বা তোমার এই সামাজিক সংঘ বলি, সভা বলি, সেখান থেকে, বা এখন ইন্টারনেট থেকে, টিভির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো শিখে থাকি। তো সমাজে বসবাস করতে গেলে দেখা যায় কি যে একটা বিষয় আরেকটা বিষয়কে প্রভাবিত করে থাকে। যেমন ধরো এই আমরা নাটক সিনেমার দ্বারা কিন্তু অনেক সময় প্রভাবিত হয়ে থাকি, আমাদের মানসিক পরিবর্তন দেখা দেয়, তাই না? তো আমরা ধরো যে তোমার এই বাচ্চাদেরকে অনেক সবসময় পজিটিভ কোনো কিছু দেখানোর চেষ্টা করি। আমরা কেন দেখানোর চেষ্টা করি? কারণ তারা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা সেটা দ্বারা প্রভাবিত হতে পারে। তো সেই জন্য প্রভাবিত হতে পারে বলেই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কি যে তাকে ভালো জিনিসগুলা ইনপুট করানোর জন্য। তো সেটার জন্য আমরা ভালো ব্যাপারগুলোকে সবসময় অ্যাকসেপ্ট করি আর সবসময় খারাপ ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সমাজ ব্যবস্থায় কিন্তু একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। তো এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তাই, যে সমগ্র সমাজ ব্যবস্থা যখন পরিবর্তন হয় তখনই কিন্তু এই সামাজিক পরিবর্তনটা সূচিত হয়ে থাকে। আর সেজন্য বলা হচ্ছে যে সামাজিক এই যে বিষয়গুলো একটা অপরটার সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত রয়েছে। তারপর হচ্ছে তোমার গতি ও মাত্রা তারতম্য। দেখো, তোমার সমস্ত সমাজে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের গতি ও মাত্রার তারতম্য লক্ষ্য করা যায়।
দেখো কোনো সমাজের পরিবর্তন ধীর গতিতে হয়, আবার কোনো সমাজের পরিবর্তন আস্তে আস্তে বা দ্রুত হয়ে থাকে। দেখো সাধারণত গ্রামীণ সমাজ উপজাতীয় সমাজে পরিবর্তন হয় কি ধীর গতিতে। একটা জিনিস দেখবে যে শহরে উম, তোমাদের কেউ কি উত্তরাতে থাকো? স্যার আমি টঙ্গীতে থাকি। আচ্ছা, টঙ্গীতে থাকো। একটা জিনিস দেখবা যে তোমার এখন যদি তুমি কলেজে কতদিন যাবত যাও না আমি জানি না ওই রোডে, এখন ওই রোডটাতে গেলে দেখবে যে তোমার মানে রাস্তা কিন্তু ঠিক হয়ে গেছে। আগে অনেক ভাঙাচোরা ছিল, অনেক ঝামেলা ছিল, তো এখন কিন্তু হ্যাঁ অনেক কিছুই মানে ঠিক হয়ে গেছে। তো এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অবকাঠামোগত পরিবর্তন, তো তোমার এই যে এই অবকাঠামোগত পরিবর্তনটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। শহরাঞ্চলে কিন্তু এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই। ধরো যে ঢাকা শহরে রাস্তাঘাট ভাঙা, সেটা খুব বেশি দিন দেখা যায় না। আস্তে আস্তে কিন্তু সব এলাকার রাস্তায় কিন্তু ঠিক করা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু এলাকা রয়েছে খুবই অবহেলিত, ওটা ওই অঞ্চলের স্থানীয় লোকজনের সমস্যা, ওই অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিবর্গের সমস্যা। কিন্তু শহরাঞ্চলে যে এই যে পরিবর্তনের যে গতিটা সেটা অনেক বেশিই থাকে। আবার গ্রামাঞ্চলে সেটা আমরা অনেক কম দেখতে পাই, কারণ গ্রামাঞ্চলে চাইলেই যে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় না। গ্রামাঞ্চলে অনেক ধরনের নাগরিক পরিষেবার অভাব রয়েছে, বা নাই বললেই চলে। কিন্তু শহরাঞ্চলে কিন্তু আমরা সেগুলা পর্যাপ্ত পরিমাণে দেখতে পাই। এই জন্য কিন্তু সমাজবিজ্ঞানীরা বলে থাকেন যে শহরাঞ্চলে পরিবর্তন হয় দ্রুত গতিতে, আবার এই গ্রামাঞ্চলে পরিবর্তনটা অপেক্ষাকৃত ধীর গতিতে হয়ে থাকে। আচ্ছা, সামাজিক পরিবর্তনের অভিমুখ মূলত হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে তোমার রৈখিক, আর একটা হচ্ছে কি বৃত্তাকার। দেখো সামাজিক পরিবর্তন এখানে এই দুইটা জিনিস জানলেই হবে, এখানে তোমার এত ডিটেলে যাওয়া লাগবে না, যেহেতু আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সম্পর্কে পড়ছি। আচ্ছা, তোমরা কেউ বলো তো যে এই যে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম, এর মধ্যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার সাউন্ড একটু কম আসতেছে স্যার। কথা স্যার শুনতে আমার পাচ্ছ? কোনো কোশ্চেন নাই। মানে বুঝতে পারছো যে মূল ব্যাপারগুলা কি? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। সামাজিক পরিবর্তন কিন্তু বিভিন্ন কারণে সূচিত হয়ে থাকে। আবার সামাজিক পরিবর্তনের ধারাটা কেমন হবে, বা সামাজিক পরিবর্তন কেন হয়ে থাকে, বা কোন কোন বিষয়গুলো সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত, মূলত কিন্তু এই ব্যাপারগুলোই কিন্তু সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে। তো তোমরা যখন মানে সবসময় চিন্তা করবে যে আমাদের চারপাশের যে পরিবর্তনটা সূচিত হচ্ছে সেটা কোন কারণে হচ্ছে, তোমরা যদি নিজেরা প্রশ্ন করো নিজেদেরকে, তখনই তুমি কিন্তু এখান থেকে অনেক ভালো অ্যান্সার বের হয়ে আসবে। সবসময় বই থেকেই সবকিছু পড়তে হবে ব্যাপারটা কিন্তু ওরকম না। আমাদের সমাজ ব্যবস্থা থেকেও কিন্তু আমরা অনেক ধরনের শিক্ষা লাভ করতে পারি, আর সেইগুলোই কিন্তু তোমার প্রাতিষ্ঠানিক ভাবে আমরা আলোচনা করে থাকি। সেই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে সমাজবিজ্ঞান পড়তে চাইলে তোমাকে সমাজ তোমার চোখের সামনে ভাসতে হবে। সমাজের ব্যাপারগুলাকে বা সমাজের অসঙ্গতি গুলাকে তোমার সামনে নিয়ে আসতে হবে। তখন তুমি নিজে থেকে ট্রাই করবে যে সেই অসঙ্গতি গুলা কিভাবে দূর করা যায়, কিভাবে আমরা চাইলেই সেটাকে সমাধান করতে পারি, বা আমাদের কি ধরনের অ্যাক্টিভিটিজ এর দ্বারা সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। তখন কি হবে যে সমাজের সমস্যা সমাধান করার জন্য কিন্তু তোমাকে সমাজবিজ্ঞানী হওয়া লাগবে না, বরং বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীরা যে সকল মতামত দিয়েছেন সেই মতামতগুলোর উপর ভিত্তি করে তোমার চারপাশে যা ঘটতেছে সবগুলো একসাথে করে অ্যানালাইসিস করলেই তোমার দেখবে যে একটা ওয়ে বের হয়ে যাবে। ধরো যে আমরা কিন্তু মানে জন্মের পর থেকে মৃত্যু অবধি কোনো না কোনো সমাজ ব্যবস্থার মধ্যেই থাকি। তো তোমার যেহেতু আমরা সমাজ ব্যবস্থার মধ্যেই থাকি, আমরা সমাজে জন্মগ্রহণ করি, সমাজে বড় হই, আবার সমাজে মৃত্যুবরণ করে থাকি, তার মানে কি যে আমরা কোনো অবস্থাতেই চাইলে কিন্তু সমাজের বাইরে যেতে পারছি না, আমাদের সমাজের মধ্যেই থাকতে হচ্ছে। তার মানে কি যে এটা লাইফের আমাদের অনেক বড় একটা পার্ট। তো সেটার জন্য যে আমি শুধু পড়াশোনা করলি বই থেকে পড়লেই জানতে পারবো ব্যাপারটা এরকম না, বইয়ের বাইরে থেকেও আমরা বাস্তব জীবনে অনেক ধরনের ব্যাপারগুলোকে আমরা দেখতে পাই, এবং সেটাকে কিন্তু আমরা কি করি যদি আত্মস্থ করতে পারি নিজের মন থেকে, তখন দেখা যাবে কি যে সোশিওলজি পড়ার প্রতি তোমাদের একটা মানে কি বলবো যে ইচ্ছা জাগবে। আর তোমরা যেহেতু এখন ফোর্থ ইয়ারে পড়ো নিশ্চয়ই কারণ মানে ইচ্ছা তো অবশ্যই আছে, সেটা ভালো লাগার থেকে হোক আর মন্দ লাগার থেকে হোক, বা তোমার দায়বদ্ধতার জায়গা থেকেই হোক, তোমাকে তো পড়তেই হচ্ছে।
কিন্তু আমরা যখন কোনো একটা কিছু টেস্ট নিয়ে পড়বো তখন সেই পড়াটা হয় অনেক মানে আনন্দদায়ক। না হলে কিন্তু দেখা যায় কি যে বিরক্তি চলে আসে। মনে হয় যে ধুর কখন পড়া শেষ হবে? এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে থাকে। তো সবসময় টেস্ট নিয়ে কাজ করবে। যেকোনো কাজ। সেটা বাসার রান্না থেকে শুরু করে সবকিছু লাইফের সবকিছু যখন তুমি টেস্ট নিয়ে কাজ করতে পারবে তখন তোমাকে কাজটা ভাল লাগবে। আচ্ছা, আমরা তারপরের টপিকে যাই। আর দেখো তোমার সামাজিক পরিবর্তনের কারণ। আমরা কি জানি? আমরা এতক্ষণ দেখেছি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো, সামাজিক পরিবর্তন কিভাবে হয়ে থাকে বা সামাজিক পরিবর্তনের গতি, তারপর হচ্ছে তোমার সামাজিক পরিবর্তন কোন বিষয়গুলোর সাথে সম্পৃক্ত এগুলো আমরা জেনেছি। এখন আমরা দেখব সামাজিক পরিবর্তনের কারণগুলো। তোমরা কি কেউ বলতে পারবে সামাজিক পরিবর্তনের একটা কারণ বা ২ টা কারণ বলতে পারবে? স্যার সামাজিক পরিবর্তনের একটা কারণ হতে পারে স্যার, সেটা আহ, নগরায়ন, শিল্পায়ন এগুলো হতে পারে। হুম, আচ্ছা, তাহলে সেটাকে আমরা ভৌগোলিক কারণের সাথে মানে সম্পৃক্ত করে ফেলতে পারি, জি তাই জি। না? আর আরেকটা ভৌগোলিক হচ্ছে বলো। অর্থনৈতিক অর্থনৈতিক কারণ। আচ্ছা। আচ্ছা, তাহলে আ দেখো সামাজিক পরিবর্তন আসলেই কিন্তু একটা জটিল প্রক্রিয়া। আমরা কিন্তু যে ব্যাপারটাকে যত সহজ ভাবতেছি ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না। যে আমাদের চারপাশে যা ঘটতেছে প্রত্যেকটা কাজের পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু অনেক লম্বা একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ধরো আজকে বাংলাদেশে তোমার জনসংখ্যা প্রায় ১৬-১৭ কোটি হয়ে গেছে। তো এই যে ১৭ কোটি জনসংখ্যা কি একদিন ২ দিনে হয়ে গেছে? এটার কিন্তু অনেক লম্বা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে প্রায় ৭ কোটি বা ৭.৫ কোটির মতো জনসংখ্যা ছিল, তাই না? বা ধরলাম যে ৮ কোটি জনসংখ্যা ছিল। তাহলে এই ৪০ বছর বা ৫০ বছর সময়ের মধ্যে কি হয়েছে? যে তোমার অলমোস্ট ডাবল এর থেকেও বেশি হয়ে গেছে। তো এই যে তোমার ডাবল হয়ে গেল সেটার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে। মানুষের অসচেতনতা রয়েছে, পরিবার পরিকল্পনার অভাব রয়েছে, মানুষের মানে কুসংস্কার রয়েছে। তো বিভিন্ন ধরনের ব্যাপার শিক্ষা বলো, দারিদ্র্য বলো, বিভিন্ন ধরনের ব্যাপারগুলা কিন্তু এখানে কাজ করেছে। সো এই সামাজিক পরিবর্তনটা কিন্তু আমরা চাইলেই বলতে পারবো না যে এটা খুবই একটু সহজ একটা প্রক্রিয়া। যে আমরা চাইলাম পরিবর্তন হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। দেখো বিভিন্ন উপাদানের মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন ঘটে। তবে কোনো একটি বিশেষ বা নির্দিষ্ট কারণ সামাজিক পরিবর্তনের জন্য কিন্তু দায়ী নয়। আমরা আগে কি জেনেছি? আমরা কিন্তু এইজন্যই সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আগে ধারণা নিয়েছি যে আসলে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। এখন দেখো যে ভৌগোলিক কারণ, ভৌগোলিক বিভিন্ন কারণ রয়েছে যে কারণের জন্য সামাজিক পরিবর্তন সূচিত হয়। দেখো যে কোনো একটা অঞ্চলে যদি তোমার প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, ধরো যেমন বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে বা নিচু ভূমিগুলো যেগুলো রয়েছে, সেইখানে দেখা যায় কি যে প্রতি বছরই কিন্তু মানে বন্যা বা তোমার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে বা নদী ভাঙ্গন এলাকা যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেক বড় একটা সংখ্যক মানুষ কিন্তু মানে ভিটেমাটিহীন হয়ে যায়। সর্বশান্ত হয়ে যায় কিন্তু দেখা যায় যে নদীগর্ভে তাদের মানে ভিটেমাটি সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু এই ভৌগোলিক ব্যাপারটার জন্যই কিন্তু তাদের মধ্যে তাদের জীবন ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন সূচিত হয় বা তোমার সমাজ ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন সূচিত হয়। একটা বড় অংশ তখন কি হয় ভিটেমাটি হারিয়ে তারা কিন্তু সর্বশান্ত হয়ে কাজের কাজ খোঁজার জন্য কিন্তু তারা স্থানান্তর করে থাকে। অনেকেই কি করে যে ঢাকার দিকে বা বিভিন্ন শহরাঞ্চলে চলে আসে। মানে তারা যেন আ মানে কোনোভাবে বেঁচে থাকতে পারে। তো বেঁচে থাকার আশায় কিন্তু তারা শহরমুখী হয়ে থাকে। এই যে তোমার একটা মাইগ্রেশন বা এই যে তোমার স্থানান্তর সেটা কিন্তু ভৌগোলিক কারণে বা প্রাকৃতিক একটা কারণে কিন্তু হয়ে থাকে। আবার ধরো যে তোমার আ ব্যক্তিবর্গের সচেতন উদ্দেশ্য ও ভার সিদ্ধান্ত। একটা জিনিস দেখো যে তোমার যে সমাজস্থ ব্যক্তিবর্গ যখন সচেতনভাবে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক যদি কার্যক্রম শুরু করে তখন কিন্তু সমাজে পরিবর্তনের ধারা সূচিত হয়। একটা জিনিস দেখবে যে তোমার আহ শহর উন্নয়নের জন্য বা যেকোনো একটা এলাকার উন্নয়নের জন্য কিন্তু বিশিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে বা সেটার সাথে রিলেটেড যে ব্যক্তিবর্গ দ্বয় রয়েছে তারা কিন্তু কি করে যে আগে একটা মানে চিন্তা করে দেয় বা তাদের আগে লক্ষ্য বা উদ্দেশ্যটা ঠিক করে দেয় যে আমরা কোন জায়গাটায় গিয়ে পৌঁছাবো।
আমরা কোন কোন ব্যাপারগুলা নিয়ে কাজ করব, আর সেই ব্যাপারগুলাকে বাস্তবায়ন বা সেই কাজ মানে সেই চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আগে তারা একটা ডিসিশন মেক করে, আর সেই ডিসিশন অনুযায়ী কিন্তু তারা তাদের মানে কাজটা এগিয়ে নিয়ে যায় বা ওই অনুযায়ী তোমার কিন্তু তারা কাজ করে থাকে। তো এই জন্য বলা হচ্ছে যে তোমার ব্যক্তিবর্গের সচেতন উদ্দেশ্য, ধরো যে তোমার কোনো একটা অঞ্চল বা সমাজের ব্যক্তিবর্গের সচেতন উদ্দেশ্যের দ্বারাই কিন্তু দেখা যায় যে সমাজ ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন সূচিত হয়ে থাকে। তারপর হচ্ছে ব্যক্তির ভূমিকা ও কার্যাবলী। আমরা কি জানি সমাজ গঠিত হয়েছে বা সমাজ গঠন করেছে মানুষ। মানুষের প্রয়োজনেই কিন্তু সমাজ তৈরি হওয়া। তো তোমার এই মানুষের ভূমিকা এবং কার্যাবলীর দ্বারাই, ধরো যে এই যে আমরা যারা রয়েছি আমাদের ভূমিকার দ্বারাই কিন্তু সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন সূচিত হবে। তোমরা যারা রয়েছো, তোমরা যারা শিক্ষিত হয়ে বড় হচ্ছ, তোমরা কি করবে? পরের জেনারেশনে যারা আসবে, তো তাদেরকে তুমি কি শিক্ষা দান করার চেষ্টা করবে, পরের জেনারেশনটা যেন ভালো হয় বা তাদের কোন কোন কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকলে তারা ভালো কিছু করতে পারবে জীবনে, সেই ব্যাপারে তোমরা ধারণা প্রদান করে থাকবে, তাই না? তো তোমার এই ব্যক্তির ভূমিকা এবং কার্যাবলী দ্বারাও কিন্তু সমাজ ব্যবস্থার অনেক বড় একটা পরিবর্তন সূচিত হয়ে থাকে। কারণ মানুষের কর্মকাণ্ড দ্বারাই কিন্তু সমাজ পরিচালিত হয়, আর মানুষের কর্মকাণ্ডের দ্বারাই সমাজ ব্যবস্থার পরিবর্তন সূচিত হয়ে থাকে। তারপরে রয়েছে তোমার জৈবিক কারণ। জৈবিক কারণেও কিন্তু সামাজিক পরিবর্তন সূচিত হয়ে থাকে। আবার হচ্ছে যে তোমার সংস্কার ও বিপ্লব। আমরা কি জানি যে এই সংস্কার এবং বিপ্লবের মাধ্যমে কিন্তু একটা সমাজ ব্যবস্থা অনেক বড় ধরনের পরিবর্তন সূচিত হয়ে থাকে। যেমন ১৯৭১ সালে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠিত হয়েছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের পরিচিতি লাভ করেছে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছে। এই যে তোমার এই বিপ্লবের মাধ্যমেই কি হয়েছে যে বা যুদ্ধের মাধ্যমে কি হয়েছে যে তোমার পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে পেরেছে। তো সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর এই সংস্কার এবং বিপ্লবের মাধ্যমেই কিন্তু, আবার এর আগে যদি আমরা যাই, ফরাজি আন্দোলন বলি, তারপরে হচ্ছে তোমার এরকম বিভিন্ন ধরনের আন্দোলন বা বিপ্লবের মাধ্যমে কিন্তু সমাজ ব্যবস্থায় কিন্তু পরিবর্তন সূচিত হয়েছে। আর এই সংস্কার এবং বিপ্লবের দ্বারাও কিন্তু সামাজিক পরিবর্তন ঘটে থাকে। তারপর হচ্ছে তোমার প্রভাবশালী ব্যক্তির বা গোষ্ঠীর প্রভাব। আমরা কি জানি যে তোমার সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে থাকে, কিন্তু তোমার উচ্চ পর্যায়ে যারা থাকে তারা কিন্তু ডিসিশন মেকিং লেভেলে থাকে। ধরো আজকে আমাদের প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কিন্তু সবার নেই। উম যারা সিনিয়র টিচার রয়েছেন, বিভাগীয় প্রধান রয়েছেন বা এই প্রতিষ্ঠান প্রধান রয়েছেন, প্রধান রয়েছে, তারা তারা কিন্তু চাইলেই যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। সেটা পজিটিভ বা নেগেটিভ যেকোনো ধরনের হতে পারে। ঠিক আছে? তো তোমার এই প্রভাবশালী ব্যক্তির বা গোষ্ঠীর প্রভাব কিন্তু সমাজ ব্যবস্থায় অনেক বেশি রয়েছে। কারণ হচ্ছে কি, যারা ডিসিশন মেকিং লেভেলে থাকে তাদের আ দায়িত্ব, কর্তব্যের জায়গাটাও অনেক বেশি থাকে। তো তারা কিন্তু সামাজিক পরিবর্তনের জন্য অনেক বড় ধরনের মানে কাজও করতে পারেন এবং ডিসিশনও দিতে পারেন। তো তোমার এই প্রভাবশালী ব্যক্তিদের বা গোষ্ঠীর দ্বারাও কিন্তু সামাজিক পরিবর্তন হয়ে থাকে। এটা বাহ্যিক প্রভাব হবে। তো তোমার বাহ্যিক অনেক ধরনের ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলোর মাধ্যমে সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন সূচিত হয়, যেগুলা মানুষের কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু সূচিত হয়, যে কর্মকাণ্ডগুলোর ফলেই কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই। আচ্ছা বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আগের আগের যে ব্যাপারগুলো আমরা পড়িয়েছি সেগুলোর মধ্যে কি প্রশ্ন আছে তোমাদের? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি এই যে এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যাই যে কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল যে চেঞ্জ, তারপর হচ্ছে ঔপনিবেশিক শাসন, আর হচ্ছে তোমার সমাজের উদ্দেশ্য বা লক্ষ্য সম্বন্ধে ব্যক্তিবর্গের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তি, ধর্মীয় কারণ। আচ্ছা, আমরা এই ৫ টা বিষয় নিয়ে একটু শর্ট করে বলছি যে তোমার কাঠামোগত পরিবর্তন। আমরা কি জানি যে সমাজ ব্যবস্থার যদি বা সমাজ কাঠামোর যখন পরিবর্তন সূচিত হয় তখন কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তন সূচিত হয়। তো তোমার আহ
এই সমাজ কাঠামো যে সকল বিষয় নিয়ে বা যে সকল উপাদানের দ্বারা সমাজ কাঠামো গড়ে ওঠে, সেই সকল উপাদানগত যখন পরিবর্তন সূচিত হয় তখন সমাজ কাঠামোর পরিবর্তন হয়। আর সমাজ কাঠামোর পরিবর্তন হলেই কিন্তু সামাজিক পরিবর্তন সূচিত হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার উপনিবেশিক শাসন। আমরা কি জানি যে আ পৃথিবীর অনেক দেশের উপরে কিন্তু উপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল। এখনো পরোক্ষভাবে সেটা রয়েছে। এই উপনিবেশিক শাসনের ফলে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু এক ধরনের মানে পরিবর্তন আমরা দেখতে পাই। দেখো তোমার ভারতবর্ষর উপর যখন ব্রিটিশরা শাসন কায়েম করলো তখন কিন্তু তারা তাদের মতো করে কর্তৃত্ব খাটিয়েছে এবং এই পুরো ভারতবর্ষকেই কিন্তু তারা তাদের মতো করে পরিচালনা করেছে। তো তখন সমাজ ব্যবস্থা যেমন ছিল আর ব্রিটিশ পরবর্তী আমলে কিন্তু সেই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাই। তো এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার জন্য কিন্তু অনেক ধরনের আহ, বিষয় ব্যাপার কাজ করে আর ওই ব্যাপারগুলোর মাধ্যমে কিন্তু সামাজিক পরিবর্তন আমরা দেখতে পাই। আবার দেখো তোমার সমাজের উদ্দেশ্য বা লক্ষ্য সম্বন্ধে ব্যক্তিবর্গের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি। এটা নিয়ে দেখো যে আমরা যদি প্রত্যেকেই আমাদের মধ্যে যদি এই বিষয়টা কাজ করে যে সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা কাজ করব বা সমাজ ব্যবস্থা কে সঠিকভাবে বা সমাজটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা এইভাবে কাজ করব বা আমরা আমাদের যার যার জায়গা থেকে যে যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে যদি আমরা অবগত থাকি আর প্রত্যেকেরই যেন আমাদের চিন্তা ভাবনাটা যদি এক থাকে তাহলে কিন্তু আমরা চাইলেই সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি সেটা পজিটিভ পরিবর্তন নিশ্চয়ই। কারণ আমরা সবসময় কি চেষ্টা করি যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবসময় ভালো থাকুক। কেউ কি আমরা চাই যে আমাদের অবস্থা খারাপ থাকুক বা আমাদের সামাজিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আনস্টেবল হয়ে যায়? এটা আমরা কখনোই চাই না। তো তোমার সমাজে ব্যক্তিবর্গের মধ্যে যদি তোমার এই অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে তখন কিন্তু সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন সূচিত হয়ে থাকে। দেখবা যে তোমরা আহ এই হঠাৎ করে যদি তোমার বিদ্যুতের দাম তারপর হচ্ছে যে গ্যাসের দাম বা অন্যান্য কোনো দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায় তখন কি হয় যে তোমার বিভিন্ন ধরনের সভা সমাবেশ করা হয় তারপরে হচ্ছে যে তোমার এই কি বলবো যে তোমার মিছিল তারপরে হচ্ছে তোমার হরতাল দিয়ে থাকে। তো ওই যে হরতালে যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। প্রত্যেকেরই ইচ্ছা থাকে হচ্ছে এটা যে সমাজ ব্যবস্থার জন্য যেটা মঙ্গলজনক সেই সিদ্ধান্তটাই যেন নেয়া হয়। সমাজের মানুষের জন্য যেটা মঙ্গলজনক সেটাই যেন নেয়া হয়। সেই সিদ্ধান্তই যেন নেয়া হয়। তো তোমার এভাবে কিন্তু যে এই অভিন্ন দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা রয়েছে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলে সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু পরিবর্তন সূচিত হয়। অনেক সময় দেখা যায় যে তোমার এরকম চাপের মুখে পড়ে কিন্তু অনেক ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নীতি নির্ধারকরা। বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তি আমরা কি জানি? বর্তমান বিশ্ব বিজ্ঞান নির্ভর, বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর। তো তোমার আমরা এই বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তির ফলে কিন্তু পুরো পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন সূচিত হয়েছে। শুধুমাত্র সমাজ ব্যবস্থায় না, সকল ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু পরিবর্তন সূচিত হয়েছে। এই যে আজকে আমরা ক্লাস নিতে পারতেছি, যার যার জায়গা থেকে বসে থেকে তোমরা ক্লাস করতে পারতেছো, আবার আমি আমার বাসায় বসে থেকে ক্লাস নিতে পারতেছি। তো তোমার এটা কিন্তু সম্ভব হয়েছে এই বিজ্ঞানের আবিষ্কার এবং প্রযুক্তির দ্বারা। তো তোমার এই বিজ্ঞান আবিষ্কার যত বেশি ডেভেলপ হবে আমাদের কাজকর্মগুলো আমাদের কর্মকাণ্ডগুলো ততই সহজ হবে। তো তোমার এই বৈজ্ঞানিক আবিষ্কার বা প্রযুক্তির ফলে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন সূচিত হয়েছে এবং আরো বেশি পরিবর্তন সূচিত হবে সামনের দিনগুলোতে। সর্বশেষ হচ্ছে ধর্মীয় কারণ। আমরা জানি যে তোমার ধর্ম মানুষের অনেক বড় একটা বিশ্বাসের জায়গা। আমরা যে ধর্মের অনুসারী আমরা প্রত্যেকেই কিন্তু সেই ধর্মকে বিশ্বাস করে থাকি এবং বিশ্বাসের দ্বারাই কিন্তু আমরা ধর্মীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকি। আর এই ধর্মীয় কারণ সমাজ ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে আছে। এটা অনেক সেনসিটিভ একটা জায়গা যেটার মাধ্যমে কি রয়েছে যে তোমার একজন মানুষের বিশ্বাস, একজন মানুষের বেড়ে ওঠা তার ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে সে ধারণা লাভ করে থাকে। এই ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে আমরা কিন্তু সেই ধর্মের অনুসারী হিসেবে সেই অনুষ্ঠানগুলোও কিন্তু পালন করে থাকি। আর দেখা যাচ্ছে তোমার এই ধর্মের দ্বারা কিন্তু একটা বড় অংশের মানুষ ইভেন আমরা সবাই কিন্তু এই ধর্মের দ্বারা কিন্তু অনেক সময় প্রভাবিত হয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা ভালো দিকে যাই, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি এই ধর্মকে নিয়ে ব্যবসাও করে। সো তোমার আমরা নেগেটিভ বিষয়গুলো বাদ দিই। এই ধর্মীয় বিভিন্ন কারণের দ্বারা কিন্তু সমাজ ব্যবস্থা কিন্তু পরিবর্তন সূচিত হয়ে থাকে।
অনেক দেখা যায় যে তোমার অমঙ্গলজনক কাজ বা অনেক পাপ কাজ থেকে আমরা দূরে থাকি এই ধর্মীয় উম বিশ্বাসের উপর ভিত্তি করে। সো তোমার ধর্ম মানুষকে অনেক বেশি মোটিভেট করে এবং ধর্মের বিশ্বাসের দ্বারাই কিন্তু একজন মানুষ সঠিক জীবন পরিচালনার মানে দিকগুলো পেয়ে থাকে বা তোমার সচেতন হয়ে থাকে। সো ধর্মীয় কারণের দ্বারা কিন্তু সমাজ অনেক ক্ষেত্রেই পরিবর্তন সূচিত হয় বা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাই। এখন তোমরা বলো তোমাদের কি এর মধ্যে কোনো মানে প্রশ্ন আছে কিনা? বা তোমাদের কোনো কিছু বলার আছে কিনা? কার কোনো প্রশ্ন আছে?